আজকে দিনে ভিডিও করাটা আসলেই কষ্টের এবং শোকের। কারণ রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। আমাদের ছোট ছোট শিশু সন্তানরা নিহত হয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়ছে। কালকে রাত পর্যন্ত ছিল 22, আজকে আরও 5 জন যুক্ত হবার পর 27 জন। 25 জন খুবই ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে, সেগুলো আমরা হাসপাতাল সূত্র থেকে দেখছি। তার মানে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকবে। কোথায় যে শেষ হবে জানি না। শুধু মৃত্যু না, যারা বেঁচে আছে তারাও ভালো নেই, তারাও শোকাহত, তারা মুষড়ে পড়েছে, দুমড়ে পড়েছে এবং মারাত্মক একটা ট্রমা। আজকে ওই স্কুলের উপর দিয়ে যখনই প্লেন নামছিল বা উঠছিল, শব্দ পেয়েই তারা কিন্তু আঁতকে উঠে আকাশের দিকে তাকাচ্ছিল যে এই মনে হয় আবার ভেঙে পড়ল। এমন একটা ট্রমা, এই ট্রমা বহুদিন তাদেরকে বহন করতে হবে। এটা বাস্তব। সেই বাস্তবতার মধ্যে এরকম শোক, তার মধ্যে দুটি ভিন্ন বাস্তবতা দেখলেন আমাদের দুই উপদেষ্টা, আসিফ নজরুল আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তাদেরকে ঘিরে বিক্ষোভ, প্রচণ্ড বিক্ষোভ শিক্ষার্থীদের, এবং নিশ্চয়ই তার কারণও আছে। এখনও জানে না যে আসলে শিক্ষার্থীরা যে কতজন মারা গেছে। সেই কারণে তারা নিহতদের পুরো নাম পরিচয়, আহত কতজন তাদের পুরো নাম পরিচয়, শিক্ষার্থী পরিবারকে ক্ষতিপূরণ, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ এবং পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে নতুন আধুনিক এবং নিরাপদ বিমান চালু সহ বিভিন্ন দাবিতে তারা 6 দফা দাবিতে তারা বিক্ষোভ করছেন। সেই বিক্ষোভের মুখে দেখলাম যে আসিফ নজরুল এবং সিআর আবরার ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কিন্তু আসিফ নজরুলের জন্য একটু তার একটা নিশ্চয়ই আলাদা একটা মর্মবেদনা তিনি অনুভব করবেন। ঠিক 1 বছর আগে তার পক্ষেই ছিল মানে জনস্রোত, অথবা তার সমর্থনেই মানুষের একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ ছিল। শেখ হাসিনার পতনের আন্দোলনে তিনিও একজন সৈনিক। তার লেখনী, তার স্ট্যাটাস, তার বক্তব্য যথেষ্ট ঝাঁকুনি দিয়েছে 15 বছর। ফলে যখন তিনি আইন উপদেষ্টা হন, তখন শিক্ষার্থী জনতা বিপুলভাবে তাকে সমর্থন দিয়েছিল। আজকে কখনোই তাকে এই 1 বছরে রাস্তাঘাটে কটূক্তির মুখে পড়তে হয়নি। কিন্তু আজকে দেখলাম যে সেই শিক্ষা প্রতিষ্ঠানে ভুয়া ভুয়া করে চিৎকার শিক্ষার্থীদের। আরও অনেক কটূক্তি আছে, যাক সেটা বড় কথা না। এমন একটা পরিবেশে আইন উপদেষ্টা আসুক আর যেই আসুক না কেন, এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হবে। শিক্ষার্থীরা প্রায় সবাই, আমি বলবো যে যারা বেঁচে আছে তারাও আক্রান্ত। তাদের কেউ না কেউ সহপাঠী, কেউ না কেউ পরিচিত মুখগুলো আজকে তারা পাচ্ছে না। এই একটা কোলাহলপূর্ণ বিশাল একটা খুবই খ্যাতিমান একটা শিক্ষা প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে গেল একটা বিমান বিধ্বস্ত হওয়ার পর। বিমানটা বিধ্বস্ত হয়েছে, কিন্তু স্কুল বিধ্বস্ত হয়েছে, বহু মানুষের জীবন কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে। এখন তারা শোক কাটিয়ে বিক্ষোভ করতে শুরু করেছে। তাদের ভবিষ্যৎ নিরাপত্তা কী? যারা মারা গেল তাদের দায় কে নেবে? রাষ্ট্র কিভাবে এই দায় বহন করবে? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে অগ্নিদগ্ধ যারা, তাদেরকে প্রয়োজনে বিদেশে চিকিৎসা করা হবে। কিন্তু আসলে চিকিৎসাটাই কি বড় কথা? অবশ্যই বড় কথা, কিন্তু তার চেয়ে বড় কথা হলো যেই পরিস্থিতি, যেই ভয়াবহতা, সেই ভয়াবহতার ধকল কাটানো কিভাবে সম্ভব? কোন চিকিৎসা দেবেন? আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা এবং যেই দাবিগুলো তারা করছে, আধুনিক বিমান চলাচলের রুট পরিবর্তন করতে হবে, তাদেরকে নিরাপত্তা দিতে হবে, সেই নিরাপত্তা কি আমরা দিতে পারবো? আমি কালকে দেখলাম একজন প্রাক্তন শিক্ষার্থী বলছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী চেয়েছিলেন যে এখানে যাতে এই স্কুলটা, ভবনটা না হয়। একেবারে তেজগাঁর সেই রানের শেষ মাথায় দিয়াবাড়ি, সেই দিয়াবাড়িতে এই প্রতিষ্ঠানটা
বিপজ্জনক। বিপজ্জনক বলেই মানে আমরা সিভিল এভিয়েশনের যে আইন কানুন খুব কঠিন, বহু দূরত্বে থাকতে হবে অবকাঠামো, এবং তার একটা উচ্চতা থাকবে, যত দূরে যাবে তত বাড়বে, কিন্তু যত কাছে থাকবে কিন্তু সেগুলো দুমড়ে মুচড়ে শেষ। শেখ হাসিনা চাননি, কিন্তু তারপরও তো হয়েছে, তার সময়ই তো হইল। এবং এই ভবন হওয়ার জন্য বোধহয় শিক্ষার্থীরাই বা শিক্ষকরা আন্দোলনও করেছে। ফলে আজকে এই দায় দায়িত্ব সবারই, বিচ্ছিন্নভাবে কাউকে বলা যাবে না। রাষ্ট্র শেখ হাসিনার দায়িত্ব ছিল, তিনি বুঝলেন যে এরকম একটা ঝুঁকি হবে, তারপর তার সর্বশক্তি নিয়োগ করা উচিত ছিল জন্য এখানে স্কুল না, স্কুল অন্য জায়গায় হবে, অন্যত্র জায়গার ব্যবস্থা করা উচিত ছিল। আজকে এইটা হুট করে বলা যাবে না যে এটা বিমান বাহিনীর ব্যর্থতা, এটা রাষ্ট্রের ব্যর্থতা, এটা সবার ব্যর্থতা। এই জায়গা থেকে শিক্ষা নেওয়াটা হলো খুব জরুরি কথা। আজকে আইন উপদেষ্টাকে অপমান করে বা সিআর আবরার শিক্ষা উপদেষ্টাকে অপমান করে কি হবে? যেটা দরকার সেটা হলো এই পরিস্থিতির উত্তরণে একটা সঠিক সিদ্ধান্ত। একদিকে শোক আর একদিকে বিক্ষোভ। দেশ জুড়ে আজকে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে মাইলস্টোনের যে শিক্ষার্থীরা তাদের নিহত হবার ঘটনার প্রেক্ষিতে। অন্যদিকে সেই স্কুলের, অর্থাৎ ক্ষতিগ্রস্ত বিধ্বস্ত সেই স্কুলের শিক্ষার্থীরা যারা বেঁচে আছে, নিহতদের সহপাঠীরা ক্ষোভ বিক্ষোভ করছে এবং বলছে লাশের সংখ্যা লুকোনো হচ্ছে। এই কথা বলে বিক্ষোভ, সেই বিক্ষোভের তোপ মানে আসিফ নজরুল বা সিআর আবরার শিক্ষা উপদেষ্টা তাদের উপর পড়েছে। আসলে কি তাই? আমি কিছুক্ষণ আগে দেখলাম যে এই নিহতদের যে সংখ্যা, সেই সংখ্যা বা তাদের পরিচয় বা নিখোঁজ যাই হোক না কেন, সকল তথ্য স্কুল কর্তৃপক্ষ দেবে এমন একটা মানে স্ক্রলে আসছে। তাদেরকে বলা হচ্ছে যে স্কুলের সঙ্গে যোগাযোগ করতে। আসলে বিষয়টা হচ্ছে এটা, তারা এই ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে পড়েছে। তারা বিক্ষুব্ধ যে ওই স্কুলের কাছে কেন সেটা ভেঙে পড়লো। তার মানে হচ্ছে এই প্রশিক্ষণ মানে বিমানটা যদি এখানে না উঠতো, প্রশিক্ষণ কাজটা যদি এখানে না চলতো, তাহলে আজকে এই দুর্ঘটনার মধ্যে পড়তো না, এমন একটা ধারণা। আসলে এটা একদিকে সত্য যে জনবহুল কোনো জায়গায় কোনো প্রশিক্ষণ বিমান এটা থাকতে পারে না, এটা যে কোনো মুহূর্তেই ভাঙতে পারে, হতে পারে। কিন্তু এটা ঠিক না যে প্রকৃত মানে যা সংখ্যা, লাশের সংখ্যা সেটা লুকানো হচ্ছে, এটা সম্ভব না। এটা কোনো স্কুল কর্তৃপক্ষ এটা করবে না, এবং এটা করার তো কোনো কারণ নেই। প্রত্যন্ত অঞ্চলে, উপকূলীয় অঞ্চলের একটা বিচ্ছিন্ন কোনো দ্বীপে এমন ঘটনা ঘটেনি। এরকম রাজধানীর এখানে যে মা, যে বাবা তার সন্তানকে খুঁজে পাবে না, তখনই চিহ্নিত হবে যে তারা নিহত হয়েছে, বা তারা নিহত হয়ে এমন অবস্থা যে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে খুঁজে তাদেরকে বের করার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ। এখন সমস্ত কিছু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নাই। এটা যদি কেউ বলে যে কালকের যে দুপুর 1:18 যে ঘটনার পর যে ভয়াবহতা আর আজকের মধ্যে পুরো পরিস্থিতিটা নিয়ন্ত্রণে এসছে, সেটা মনে করার কারণ নেই। ফলে এলোমেলো একটু অবস্থা আছে, কেউ কাউকে হয়তো পাওয়া যাচ্ছে না, কেউ হয়তো মানে চলে গেছে বাসায় আর আসছে না, সেই কারণে হয়তো সবার এখন মানে কতজন মিসিং সেই সংখ্যাটা হয়তো তাৎক্ষণিকভাবে জানা যাচ্ছে না। কিন্তু কলেজ কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ, পুলিশ বলি, সেনাবাহিনী বলি, বিমান বাহিনী বলি, যাদেরকে বলি না কেন, বা সরকার, মানে সেই সংখ্যাটা মানে বলবে না, না বলার কি আছে? এটা তো দুর্ঘটনাই। এটা তো পরিষ্কার যে এই ধরনের একটা স্কুলের উপর পড়লে এইটা 100, 150, 200 মারা যেতে পারতো। তো মানে লুকানোর কারণটা কি? লুকিয়ে তো লাভ নেই। এগুলো হলো এক ধরনের মানে ক্ষোভ বিক্ষোভ থেকে এই ধরনের বহিঃপ্রকাশ করছে। আমার ধারণা যে এইটা কোনো লুকানো কোনো বিষয় না, বরং প্রত্যেকের পরিচয় নিশ্চিত করা, যাদেরকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে অর্থাৎ এখন যারা এই ঘটনার কারণে কোনো স্কুল কর্তৃপক্ষকে না জানিয়ে
যারা বাসায় চলে গেছে, অভিভাবকরা নিয়ে চলে গেছে, কারণ এরকম দুর্ঘটনার পরে তো আর কোনো নিয়ন্ত্রণ থাকে না, ফলে যে যার মতন করে হয়তো চলে গেছে অভিভাবকদের সাথে, হয়তো সে কারণে তাদেরকে পাওয়া যাচ্ছে না। তার মানে এই না যে তারা মারা গেছে। তো যাদেরকে মারা গেছে এমনকি 6 জন তো তার চেহারাই চেনা যাচ্ছে না, এটা ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করতে হবে, এমনই বিভৎস অবস্থা। তো সুতরাং এখানে লুকানোর কিছু নেই, কিন্তু এইরকম এলোমেলো পরিস্থিতিতে নানা রকম গুজব গুঞ্জন হবে। আর আমরা তো এমনিতেও এই সমস্তগুলোতে সন্দেহ বিশ্বাস আমাদের মানে ধারাবাহিকতা অনুযায়ী পূর্বের যেই সরকার প্রশাসনের অস্বচ্ছতার কারণে এক ধরনের সন্দেহ যে সরকার বোধহয় এটা লুকাচ্ছে, কর্তৃপক্ষ বোধহয় এটা লুকাচ্ছে, সেরকম একটি পরিস্থিতি। সেই পরিস্থিতির মধ্যে আজকে 2 জন উপদেষ্টা তারা ভুয়া ভুয়া শব্দ শুনেছেন, বিক্ষোভ হয়েছে, তাদের সঙ্গে আলোচনা হচ্ছে যদি এরকম লুকানোর কোনো টেন্ডেন্সি থাকতো তাহলে স্কুল বন্ধ করে দিয়ে পুরো খালি করে দিয়ে ওটা ঘিরে রাখতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং উপদেষ্টারাও সেখানে যেতেন না। তারা গেছেন মানে তারা সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণের জন্য বা স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী সবার সঙ্গে আলোচনার জন্যই গেছেন। কারণ এরকম একটি শোকের আবহে তারা দূরে থাকবেন, এটা তো হইতে পারে না। তো আমার ধারণা যে এখন এই ধরনের নানা অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর কিছু পরিস্থিতি তৈরি হবে, এই পরিস্থিতিটাকে ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে, এটাই হচ্ছে করণীয়। এখন আজকে একটা বিষয় লক্ষ্য করলাম যে মাইলস্টোনের শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে পড়েছেন উপদেষ্টা আসিফ নজরুল, সিআর আবরার এবং প্রেস সচিব শফিকুল আলম। এই যে শিক্ষার্থীদের বিক্ষোভ, গতকাল তারা প্রচণ্ডভাবে শক ছিল, কালকে আর সেই বিক্ষোভটা করার সুযোগ ছিল না, কিন্তু তাদের ক্ষোভ, দুঃখ, চিৎকার, আহাজারি পরিষ্কার। আজকে তারা রীতিমতো তাদের নিরাপত্তার জন্য এবং এই শিক্ষার্থীদের ক্ষয়ক্ষতি তার দায় স্বীকার করা, বিচার করা এবং ক্ষতিপূরণের দাবিতে 6টা দাবিতে তারা বিক্ষোভ করছিল। এই সময় আসিফ নজরুল এবং সিআর আবরার এবং শফিকুল আলম তারা 3 জন গেছেন এবং 3 জনই ক্ষোভ বিক্ষোভের মধ্যে পড়েছেন। ভুয়া ভুয়া ধ্বনিতে উত্তাল ছিল। তারপর স্কুলের অ্যান্ড কলেজের সেই ভেতরে আসিফ নজরুল সহ তার সহকর্মীরা কথা বলেছেন স্কুলের শিক্ষক প্রতিনিধি এবং শিক্ষার্থী 6 জন প্রতিনিধির সাথে। সব দাবি পূরণ করেছে, এটা বুঝলাম। কিন্তু সেই আমাদের রাস্তার আন্দোলনের নেতারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এখন এনসিপি সংগঠিত করেছেন, তারা কোথায়? সেই নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তারা তো দেখতাম যে সরকার গঠনের পরও যে কোনো ক্ষোভ বিক্ষোভের মধ্যে তারা যেতেন, তাদের কথা শুনতেন, তাদের হয়ে দেন দরবার করতেন। কিন্তু এটা তো একেবারেই শিক্ষার্থীদের, সেই শিক্ষার্থীদেরকে নিয়েই তো তারা বড় আন্দোলন গড়ে তুলেছেন সেই জুলাই মাসে, সেই আবার জুলাই। এই জুলাইয়ে তারা মাঠে নেই কেন? এরকম একটি ঘটনা। তারা সারা দেশে সফর করছেন, সেই সফর তারা স্থগিত রেখেছে, তাদের নোয়াখালী, ফেনী সহ 3টা জায়গায় যেখানে যাওয়ার কথা ছিল, ভালো করেছে। কিন্তু তাদের প্রতিনিধিরা তো ঢাকায় আছেন, তাদের অ্যাক্টিভিটিস কই? এই শিক্ষার্থীদের ক্ষোভ বিক্ষোভগুলি শোনা, তাদের পক্ষ হয়ে দেন দরবার করা কই, সেটা তো দেখা যাচ্ছে না। ফলে এটা বোঝা গেল যে সেই জুলাই গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিল ছাত্র জনতাকে, তারা কিন্তু এখন আর মাঠে নেই। তারা মাঠ থেকে চলে গেছে এবং তারা সংকুচিত হয়ে গেছে। আর রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে সেই জায়গাটা আরও বিতর্কিত এবং আরও জায়গাটা খুবই অমসৃণ করে ফেলেছে, যে ফলে শিক্ষার্থীদের আন্দোলন, ক্ষোভ বিক্ষোভের মধ্যেও কিন্তু তারা আর অংশ নিতে পারছে না। তাদের পক্ষ থেকে সরকারের সঙ্গে কথা বলা বা সরকারের বক্তব্যগুলো দিয়ে তাদেরকে আশ্বস্ত করা, তাদেরকে নিবৃত করা, সেই জায়গাটা কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে না। এবং আজকে কিন্তু এটা বড়োভাবে ফুটে উঠল। নতুবা এই 3 উপদেষ্টা তারা কিন্তু এইরকম একটা অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়তো না, এরকম তোপের মুখে নাও পড়তে পারতো যদি তারা আগে থেকেই, গতকালকেই যদি তারা অবস্থান নিতেন এবং শিক্ষার্থীদের
সাথে কথা বলে যদি তাদের পক্ষ থেকে তারাই যদি আলোচনা করতেন তাদের সাথে রেখে, তাহলে জিনিসটা ভালো হতো। এর মধ্য দিয়ে বোঝা গেল যে ওই বৈষম্য বিরোধী বা ছাত্র আন্দোলনের যারা আগে নেতৃত্ব দিতেন তারা আসলে আর এখন আর নেই, তাদের অবস্থাটা শূন্য। ফলে সরকারের এখন যেই ভরসা কিন্তু এমনি সাধারণ মানুষ তো আছে, সাধারণ মানুষ তার সংগঠিত কোনো রাজনৈতিক রূপে নেই, ফলে তাদের এই পুলিশ প্রশাসন এগুলোর উপরই নির্ভর করতে হচ্ছে। এটাও কিন্তু খুব লক্ষণীয়। যাই হোক, তারপরেও প্রত্যেকটা দাবির যৌক্তিকতা মেনে নিয়েছে এবং সেই ব্যাপারটা তারা মেনে নিয়ে তারা চলে গেছেন। তবে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে গেছেন। উপদেষ্টারা আবার কলেজের ভিতরে ঢুকে যান। ৫ নম্বর ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবস্থান করতে দেখা গেছে। শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ৫ নম্বরের ভবনের সামনে বিক্ষোভ করেছেন। এর আগে ১০টার দিকে তারা পরিদর্শনে আসেন। সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাদেরকে ঘিরে ধরে। এই সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ২ উপদেষ্টা কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে যান। তাদের সঙ্গে কলেজের শিক্ষকরাও ছিলেন। সেখানে ৫ থেকে ৭ জন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন। এই সময় বাইরে শত শত শিক্ষার্থী বিক্ষোভ করেছে। বেলা ১:১৫ দিকে উপদেষ্টারা কনফারেন্স থেকে বের হয়ে আসেন। এ সময় উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। অভিভাবক হিসেবে ভালোবাসা জানাতে এসেছেন বলেও জানান। তিনি বলেন, কোমলমতি শিশুরা যারা প্রাণ হারিয়েছে তাদের অবস্থা জানানো হবে। সরকার কন্ট্রোল রুম করবে, কন্ট্রোল রুম থেকে হতাহতদের তথ্য হালনাগাদ জানানো হবে। আসিফ নজরুল শিক্ষার্থীদের বলেন যে বাহিনী খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে ক্ষমা চাই, উপযুক্ত ব্যবস্থা নেব, আপনাদের সব দাবি মেনে নিচ্ছি। যাই তাদের সেই ঝুঁকিপূর্ণ বিমান যাতে আর চলাচল না করে এই বিষয়গুলো কিন্তু এখনও তারা সেই বিক্ষোভটা অব্যাহত রেখেছে। যাই হোক, পরিস্থিতি হয়তো নিশ্চয়ই নিয়ন্ত্রণে, কিন্তু ওই বিষয়টা ওইটাই যে সেই মানে জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনের সেই ছাত্র নেতারা এত ১ বছর যেতে না যেতেই তারা হারিয়ে গেল। এটাও একটা অবাক করার মতো ঘটনা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।